যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের বানানো অফিসিয়াল সিক্রেট সাইন সাংবাদিকদের জন্য প্রযোজ্য নয়। রোজিনার বিরুদ্ধে মামলা ভুলে ভরা বলছেন আইনজ্ঞরা। দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের স্বপ্নযাত্রা থামছেই না। ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিখোঁজ মাদারীপুরের সেন্টুর খোঁজ মেলেনি এখনো। অজানা শঙ্কায় বেশ কয়েকটি পরিবার। রোহিঙ্গা বসতি স্থাপনের কয়েক মাসের মধ্যেই ভাষাঞ্চলে গড়ে উঠেছে শক্তিশালী অর্থনীতি। দোকানপাটের পাশাপাশি গড়ে উঠেছে আধুনিক সুপার শপ, মাসে লেনদেন কোটি টাকার বেশি। এবং ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে সাতক্ষীরার সুমিষ্ট হিমসাগর আম। ভালো দাম পাওয়ার আশা, আর্থিক লোভের পাশাপাশি বাড়ছে সুনাম। যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে করা অফিসিয়াল সিক্রেট সাইন সাংবাদিকদের জন্য প্রযোজ্য নয়। তাছাড়া এই আইনটি সংবিধান এবং দুটি আইনের সঙ্গে সাংঘর্ষিক। অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাংবাদিকরা এই মন্তব্য করেছেন। তারা বলছেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি ভুলে ভরা। ১০০ বছরের পুরনো অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দেশের ইতিহাসে এই প্রথম কেউ বিচারের মুখোমুখি। সাংবাদিক রোজিনা ইসলাম গ্রেফতারের পর কি আছে এই আইনে, কেনই বা পুরনো আইনটি এতটা প্রাসঙ্গিক হয়ে উঠল, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আইনটি বিশ্লেষণ করে বিশিষ্টজনরা বলছেন, যুদ্ধকালীন সময়ে গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের বানানো এই আইন শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। জনস্বার্থে যদি আপনি কোনো তথ্য প্রকাশ করেন, আপনি সরকারি কর্মকর্তা বা যেই হন, আপনাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা আছে 2011 সনের। আরেকটু হচ্ছে ফৌজদারি দণ্ডবিধির 501, 502 ধারা, যে কোনো সাংবাদিক যদি অপরাধ করেনও তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট জারি হবে না, তার বিরুদ্ধে সমন জারি হবে। এতগুলি সুবিধাজনক আইন সাংবাদিকদের জন্য থাকার পরেও সে 100 বছরের পুরনো আইন যারা ব্যবহার করে, তারা যেটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অবসরপ্রাপ্ত একজন বিচারপতি বলছেন, আইনটি সংবিধান সহ অন্তত দুটি আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। যে এজাহার আমি দেখেছি পত্রপত্রিকায়, সে এজাহার আইনের দৃষ্টিতে মোটেও টিকে না। মারাত্মক একটি ভুল করেছে, যার জন্য এই মামলা টিকবে না। সেটি হলো, এই মামলার এজাহার করতে হবে এমন ব্যক্তির দ্বারা যাকে রাষ্ট্র এজাহার করার ক্ষমতা প্রদান করেছে ইন রাইটিং। তাকে কিন্তু এজাহারে লিখতে হবে যে আমি সরকারের ক্ষমতাপ্রাপ্ত হইয়া এই এজাহার করিলাম। এজাহারের কথাও কিন্তু এই কথাটি নাই। তবে ভারত ও পাকিস্তানে এই আইনে যাদের সাজা হয়েছে তারা সবাই সরকারি কর্মকর্তা। ভারতের মন্ত্রিসভার গোপন নথি ফাঁসের অভিযোগে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলেও আদালতে তা টিকেনি। দিল্লি হাইকোর্ট বলেছেন, নথি ফাঁস হলে সেটাকে গোপন আখ্যা দিয়ে সাংবাদিককে দোষী করা যায় না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, ভ্রমণ ভিসায় কাজের আশায় আরব আমিরাতে গিয়ে প্রতারণার শিকার বহু বাংলাদেশি। দালালের খপ্পরে পড়ে হারিয়েছেন সর্বস্ব। দুর্দশা লাঘবে দূতাবাসের হস্তক্ষেপ। পদ্মা সেতুর রেললিং প্রকল্পের ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 32 কিলোমিটার রেললাইন কাজ সম্পন্ন হচ্ছে চলতি বছরেই। তাই লকডাউনেও কাজ চলছে পুরো দমে। রেললিং প্রকল্পের মাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, পদ্মা সেতুর কাজের সঙ্গে সঙ্গে কিন্তু পদ্মা সেতুর রেল লিঙ্কের কাজও পুরোদমে এগিয়ে চলছে। আমরা যেইখানটায় আছি তার পেছনটা যদি আমি একটু আপনাকে দেখাতে পারি, যে পদ্মা সেতুর যে ভাঙা থেকে যে রেল লাইনটি শুরু হয়ে এই পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই ট্রেন এসে যেখানে থামবে সেই ইন্ডিং পয়েন্টের সামনে কিন্তু আমরা, এবং এখানে যে পদ্মা সেতুর ভায়াটাক, সেই ভায়াটাকের কাজ কিন্তু পুরোদমে চলছে। সেখানে ভারী ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এবং এই ভাঙা থেকে যে মা পর্যন্ত প্রায় 26 কিলোমিটার এবং পদ্মা সেতু 6.15 কিলোমিটার, এই মিলে প্রায় 32 কিলোমিটার এলাকায় তারা কাজ দ্রুত গতিতে চালাচ্ছেন। এবং পদ্মা সেতুর যে রেলের যে লিঙ্ক রোডের প্রকল্প রয়েছে, সেই প্রকল্পে যারা দায়িত্বশীল তারা বলছেন যে
পদ্মা সেতু যে নিচতলায় রেলওয়ে লাইন বসবে, সেই রেল লাইন বসানো কিন্তু তারা দ্রুতই শুরু করতে চাচ্ছেন, কিন্তু পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে আগামী বছরের মার্চ এপ্রিলের দিকে তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে তারা চেয়েছেন যে এই বছরের মধ্যে যাতে হস্তান্তর করা হয়, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে যে এই নিচতলায় যে পদ্মা সেতু রেলওয়ে স্ল্যাব বসানোর পরে কিন্তু পাশ দিয়ে গ্যাস লাইন স্থাপন করা হবে, এবং গ্যাস লাইন স্থাপনের কাজও কিন্তু এই আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এবং গ্যাস লাইন স্থাপনের পরে কিন্তু এই পদ্মা সেতু যে কর্তৃপক্ষ তারা তাদের নিচতলাটি এই রেলওয়ে প্রকল্পের কাছে হস্তান্তর করবে, তখনই কিন্তু তারা রেল লাইন স্থাপন করবে। এবং পদ্মা সেতুর যে ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার প্রকল্পটি রয়েছে, সেই প্রকল্প কিন্তু 2024 সালের মধ্যে সম্পন্ন করবার কথা রয়েছে। এবং এই 2024 সালে তাদের পুরো প্রকল্প শেষ হলেও এই পদ্মা সেতু সঙ্গে সঙ্গে যাতে এই রেল চলতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা এই মাওয়া পর্যন্ত, যে মাওয়া স্টেশনে এসে ট্রেন থামবে, সেই অনুযায়ী কাজ করছে। এবং আপনারা জানেন যে এখানে ভায়াডাক্টে কিছু নকশায় পরিবর্তন হয়েছে দুই প্রান্তে, সেই নকশাকে নতুন ভাবে তারা কিন্তু খুঁটি স্থাপন করছে, এবং সেখানে যে স্পান স্থাপন করবে সেজন্য কিন্তু চীনে সেই 100 মিটার দীর্ঘ স্প্যানের অর্ডার করা হয়েছে, সেগুলো এই বছরে চলে আসবার কথা। এই ছিল পদ্মা সেতুর লিংক রোড, যেটি রেলওয়ে লিংকের সর্বশেষ খবর। রেল লিংক প্রকল্পের মাওয়া প্রান্ত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও 6 লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিতীয় দফায় টিকা উপহার পাঠানোর ঘোষণা দেন। ঢাকায় চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন। জরুরি মুহূর্তে টিকার সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতেই উপহার পাঠানোর এই সিদ্ধান্ত। তবে এই টিকা কবে নাগাদ বাংলাদেশে পৌঁছাতে পারে সে বিষয়ে কোনো ধারণা দেয়নি চীনা দূতাবাস। এর আগে 12 মে বাংলাদেশের কাছে প্রথম দফা উপহারের 5 লাখ ডোজ টিকা হস্তান্তর করে চীন। সিনোফার্মের তৈরি ওই টিকা আগামী সপ্তাহ থেকে প্রয়োগ শুরু হবে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 5টি রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন, কিন্তু তারপরও স্বাস্থ্যবিধি মানতে নারাজ রোহিঙ্গারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালং ক্যাম্প 2W করোনার সংক্রমণ বাড়ায় লকডাউন করা হয়েছে এই ক্যাম্প, তাই প্রবেশদ্বারে বসানো হয়েছে কড়া পাহারা, আর যানবাহন চলাচল বন্ধে দেয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। প্রবেশদ্বারে কঠোর অবস্থান হলেও ক্যাম্পের ভেতরের দৃশ্য অন্যরকম। অবাধে ঘোরাফেরা করছেন রোহিঙ্গারা, দোকানপাট খুলে দিচ্ছেন আড্ডা, নেই স্বাস্থ্যবিধি বা মাস্ক ব্যবহার। আর তো গরম লাগে, সহ্য করি না করে আর মানে দূরে করি মানুষ বেশি হিসাবে এখন ইয়ান মুগমা মাছ দিতে হয়ে দিয়া এখন মানিল নেওয়ার। লকডাউন নিয়ে ক্যাম্পের মধ্যে নেই কোনো প্রচারণা, তবে ক্যাম্প ইনচার্জের দাবি রোহিঙ্গাদের সচেতন করা হচ্ছে। পরিস্থিতিটা আরও বেশি খারাপ না হয় এটা আমরা ব্যবস্থা নিয়েছি। স্থানীয় কমিউনিটির মধ্যে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে সাথে সাথেই আমরা আইসোলেশনের একটা ব্যবস্থা করছি। লকডাউন কার্যকরে দায়িত্বে থাকা এপিবিএনের কর্মকর্তা জানালেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পে লকডাউন অব্যাহত থাকবে। আজকে থেকেই সেই 5টি ক্যাম্পে সর্বাত্মক লকডাউন সেটি কার্যকর করে যাচ্ছে। লকডাউন মানতে রোহিঙ্গাদের তো ধারণা দিচ্ছি এবং মাইকিং করছি আমরা, যাতে তারা এই লকডাউনের বিধিমালা তারা মেনে চলেন। শুক্রবার পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পগুলোতে করোনায় আক্রান্ত হয়েছেন 908 জন এবং এদের মধ্যে মারা গেছেন 13 জন রোহিঙ্গা। আর করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 41,477 জনের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা বসতি স্থাপনের কয়েক মাসের মধ্যেই ভাসানচরে গড়ে উঠেছে শক্তিশালী অর্থনীতি। এখানে রোহিঙ্গাদের জন্য কেনাকাটার যেমন সাধারণ দোকান ও কাঁচা বাজার গড়ে তোলা হয়েছে, তেমনি গড়ে উঠেছে আধুনিক সুপার শপ, যেখানে মিলছে জীবন ধারণের সব উপকরণ। মাসে কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে এসব ব্যবসা প্রতিষ্ঠানে। ভাসানচর ঘুরে এসে সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
ভাষাঞ্চলের ওয়্যারহাউস পেরিয়ে মূল ক্লাস্টারমুখী হতে চোখে পড়বে বিশাল আকৃতির সুপার শপের। কি নেই ভাষাঞ্চলের একমাত্র এই সুপার শপে? আধুনিক সব পোশাক থেকে শুরু করে হাঁড়ি পাতিল, এমনকি প্রসাধন সামগ্রী, সাংসারিক জীবনের সব উপকরণ সহজে মিলছে এখানে। সকাল না হতে রোহিঙ্গা নারীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসছে এই সুপার শপে। আমাদের দোকানে কিন্তু সরকারি লোকজন, এনজিওর লোকজন, বিভিন্ন সংস্থার লোকজন আসে, এরা সবাই আমাদের দোকান থেকে। আমার দোকানে প্রায় প্রতিদিন 70-80 হাজার 1 লাখ টাকা বিক্রি হয়। আর ক্লাস্টারের শেষ প্রান্তে গড়ে তোলা হয়েছে রোহিঙ্গা মার্কেট। সুপার শপের বিক্রেতা বাংলাদেশি হলো এই মার্কেটে ক্রেতা ও বিক্রেতা উভয়ই রোহিঙ্গা, যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের অন্তত 350 দোকান রয়েছে। তার পাশেই নৌবাহিনীর পক্ষ থেকে ঢাকা নিউ মার্কেটের আদলে তৈরি করা হয়েছে আধুনিক কাঁচা বাজার। মাছ, মাংস, শাকসবজি সবকিছুই পাওয়া যায় এই বাজারে। বাংলাদেশে আনি নোয়াখালী অকলে বেছে দিন তরকারি আলুগুলা বেছে, বাইন বেছে, মূলা বেছে। তো ইনশাল্লাহ আর কিছু নিজেরাই সবজি বাগান করে একটু কিছু আর বাহ্যিক চাহিদা পূরণ করে। ভাষাঞ্চলে বর্তমানে 18,500 রোহিঙ্গার পাশাপাশি তাদের তদারকিতে কর্মরত রয়েছেন 1,500-এর বেশি নিরাপত্তা কর্মী, সরকারি কর্মচারী ও এনজিও কর্মকর্তা। যে মালামালগুলি আসছে তার গুণগত মানটা নিশ্চিতকরণ, যে মূল্যটা তারা ধরছে সেটাকে নির্ধারণ করে দেওয়া বা মূল্যটাকে যাচাই করে বাজারে ডিসপ্লে করে দেওয়া, এই সব কিছু পরিচালনার ফলে বাজারটা খুব সুন্দরভাবে চলছে বলে আমি মনে করি। গত বছরের ডিসেম্বর থেকে ভাষাঞ্চলের রোহিঙ্গাদের দিয়ে মানব বসতি স্থাপনের কাজ শুরু হয়। পর্যায়ক্রমে এখানে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করবে বাংলাদেশ সরকার। কি নেই এই ভাষাঞ্চলে? জীবন ধারণের উপযোগী সব কিছু সহজে মিলছে এখানে। হয়তোবা চট্টগ্রাম কিংবা নোয়াখালী থেকে ঘুরপথে এসব মালামাল আনা হয়, তারপরও সহজে পৌঁছে যাচ্ছে এই ভাষাঞ্চলের বাসিন্দা রোহিঙ্গাদের হাতে। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। 8 দিন বাড়ল বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধের মেয়াদ, যা কার্যকর থাকবে আগামী 31 মে পর্যন্ত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিজ, ধন্যবাদ ফারিয়া আপনাকে। আপনি জানেন যে প্রতিবেশী দেশ ভারতের যে করোনা সংক্রমণ পরিস্থিতি, সেটি কিন্তু উন্নতি না হয় বাংলাদেশ সরকার ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাসপোর্ট জাতি যাতায়াত, সেটি কিন্তু আবারও 8 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। অর্থাৎ 31শে মে পর্যন্ত কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে নতুন করে কোনো পাসপোর্ট যাত্রীর যাতায়াতের সুযোগ থাকছে না। এর আগে কিন্তু প্রথমে এই যে করোনা সংক্রমণ রোধ করতে বাংলাদেশ সরকার যেটি 26শে এপ্রিল থেকে 9 মে পর্যন্ত এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে 9 মে থেকে 23শে মে এবং সর্বশেষ আজকে তৃতীয় ধাপে যে 23শে মে থেকে 31শে মে পর্যন্ত যে ইমিগ্রেশনের যে কার্যক্রম, সেটি কিন্তু বন্ধ ঘোষণা করেছে। ফলে নতুন করে কোনো পাসপোর্ট যাত্রী কিন্তু দুদেশের মধ্যে আর যাতায়াতের সুযোগ থাকছে না। আপনাকে পাশাপাশি বলে রাখি যে প্রতিবেশী দেশ ভারতের সেখানে কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গে কিন্তু গত 15ই মে থেকে 30শে মে পর্যন্ত টানা 15 দিনের লকডাউন চলছে। এই লকডাউনের কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের দেশের সাথে যে ভারতের আমদানি এবং রপ্তানি বাণিজ্য, সেখানে কিন্তু বিরূপ প্রভাব পড়েছে। অর্থাৎ আপনাকে বলি যে স্বাভাবিক সময়ে আমাদের বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে প্রতিদিন প্রায় 450 ট্রাক পণ্য আমদানি হতো এবং প্রায় 150 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হতো। কিন্তু আপনাকে যেহেতু একটু নতুন তথ্য বলি, গত 19শে মে আমদানির সংখ্যা ছিল মাত্র 359 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য এবং রপ্তানির সংখ্যা ছিল মাত্র 28 ট্রাক। এবং যদি আপনাকে 20শে মের কথা বলি, 20শে মে মাত্র আমদানি হয়েছে 365 ট্রাক এবং রপ্তানির সংখ্যা ছিল মাত্র 19 ট্রাক। সুতরাং এখানে কিন্তু বোঝা যাচ্ছে কি যে প্রতিবেশী দেশ ভারতের যে লকডাউন অথবা এই ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে মানুষ যাতায়াত করতে না পারা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যে কী ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। আপনি জানেন গত বছর যখন প্রথম মার্চ মাসে করোনা থাবা দেয় বাংলাদেশে, গত বছরে আমরা বন্দর কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি প্রায় গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 3,392 কোটি টাকা কিন্তু সরকারের রাজস্ব ঘাটতি হয়েছিল এবং প্রায় 1 লাখ মেট্রিক টন ঊর্ধ্বে কিন্তু আমদানি বাণিজ্য কম হয়েছিল। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও দেশের উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার যে লকডাউন চলছে, লকডাউনের মধ্যেও কিন্তু বন্দরের কার্যক্রম সচল রেখেছেন এবং তারা স্বাস্থ্যবিধি মেনে চেষ্টা করছেন হচ্ছে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য যেন সচল থাকা যায়।
তো এই ছিল বেনাপোল স্থলবন্দর দিয়ে যে নতুন করে আবার 8 দিনের যে ভারত আর বাংলাদেশ সীমান্ত বন্ধ করা হয়েছে এবং যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের যে বিরূপ প্রভাব লকডাউনের কারণে তার সর্বশেষ তথ্য। ফারিয়া। বেনাপোল বন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। বিষমুক্ত সুমিষ্ট হিমসাগর আম রফতানির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের দেয়া বাজারজাতকরণের নির্দেশনা মোতাবেক হিমসাগর আম পাড়ার মধ্য দিয়ে বাজারজাত করা হচ্ছে। ঢাকার NHP কর্পোরেশন ও তাশফিক ইন্টারন্যাশনালের মাধ্যমে যুক্তরাজ্য, ইতালি, জার্মানি ও ফ্রান্সে রপ্তানির জন্য সাতক্ষীরার ছয়ঘরিয়ায় আম বাগান থেকে 4 মেট্রিক টন আম প্যাকেটজাত করা হয়। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। চলতি মৌসুমে সাতক্ষীরার 7টি উপজেলার 4115 হেক্টর জমিতে 5,500 বাগানে 40,000 মেট্রিক টন আম আশা করছে কৃষি বিভাগ। প্রশাসনের নির্দেশ মতো 1 মে থেকে সাতক্ষীরায় গোবিন্দভোগ ও গোপালভোগ আম বাজারজাত করা শুরু হয়েছে। তবে শুক্রবার থেকে বাজারজাত করা শুরু হয় হিমসাগর আম। এরপর থেকে ল্যাংড়া ও সবশেষে বাজারে আসবে আম্রপলি আম। প্রায় 13,000 শ্রমিক এই আম উৎপাদনের সাথে জড়িত। গ্রেডিং করে ক্যারেট বা কার্টুন করে এখান থেকে ট্রাক নিয়ে নেওয়া হয়। এর আগে আমাদের যখন আম দেখা যায় একটা গাছে 3 মণ আম আসতো, এখন বর্তমানে সেই গাছে কমপক্ষে 5 মণের মতো আম আসে। নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহযোগিতায় সলিডারিডাড নেটওয়ার্ক কৃষি বিভাগের মাধ্যমে 500 আম চাষিকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বায়ারদের সাথে বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনকারী চাষিদের যোগাযোগ করিয়ে দেয়। রপ্তানিকারকের প্রতিনিধি সাতক্ষীরার আমের কোয়ালিটি দেখে সন্তোষ প্রকাশ করে জানান 2800 টাকা মণ দরে আম কেনা হচ্ছে সরাসরি চাষিদের বাগান থেকে, যা বিদেশে বিমান ও অন্যান্য খরচ সহ বাংলাদেশি টাকা 1400 টাকা কেজি দরে বিক্রি হবে। ফরমালিন মুক্ত বিষমুক্ত আম থাকা দরকার, যেটা মানুষের জন্য যোগ্য, সেই ফলটাই তারা তৈরি করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে এই বিষমুক্ত আম উৎপাদন করায় চাষিরা ভালো দাম পাচ্ছেন বলে জানালেন এই এনজিও কর্মকর্তা। আমাদের এই খামারিরা একটু দাম বেশি পেয়ে থাকে, তার কারণ ভালো মানের আম, বিষমুক্ত আম তারা উৎপাদন করে। এই উৎপাদনের জন্য তারা বাড়তি কিন্তু দাম পেয়ে থাকে। পরিবেশ বান্ধব বিষমুক্ত আম উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানালেন কৃষি কর্মকর্তা। পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে সোর্স অফ ইরিগেশন, যে পানির উৎস সেটা হতে হবে, এবং যে স্প্রে করার যে সিস্টেমটা, এগুলো। আমের ফলন ভালো হয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি রপ্তানি করে আর্থিক সুবিধার সাথে সাথে সুনাম বাড়ছে সাতক্ষীরার। যারাই বিশ্বের নানা প্রান্তে আম পছন্দ করেন সে সকল দেশে বিপণনের অনেক সুযোগ তৈরি হবে। 4000 কেজি হিমসাগর আম রপ্তানির মধ্য দিয়ে 2 দফায় সাতক্ষীরা থেকে 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। বগুড়ার হাটবাজারগুলোতে গত 7 দিনের ব্যবধানে প্রতি কেজিতে সবজির দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। এই মুহূর্তে বগুড়ার মহাস্থান হাটে আছেন রিপোর্টার মাজেদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, আপনি জানেন যে গত 7 দিন আগে বগুড়ার এই মহাস্থান হাট থেকে, যেখান থেকে আমি কথা বলছিলাম, সেখানে কিন্তু বগুড়ার যে সবজির দামটি ছিল সে দামটি খুবই কম, অর্থাৎ পানির দামে কিন্তু সবজি বিক্রি হচ্ছিল। যদি আমি বলি গত হাটে এখানে ঢ্যাঁড়স বিক্রি হয়েছে 3 টাকা কেজি, ঝিঙ্গা 6 টাকা কেজি। সেই তুলনায় কিন্তু আজকে যে বাজারটা, সেই বাজারটা অনেকটা বেড়েছে। অর্থাৎ এখানে সবজি আমদানির পাশাপাশি কিন্তু এখানে যে পাইকার যারা বিভিন্ন স্থান থেকে সবজি কিনতে আসেন, তারা কিন্তু বেশ পরিমাণ এখানে আসছেন আজকে কিনতে এবং তারা সবজি কিনছেন। আজকে যদি আমি দামটি বলতে চাই, সেটা হলো গ্রীষ্মকালীন এখানে যে সবজিটা উঠেছে, বিশেষ করে এখানে ফুলকপি, মূলা, বাঁধাকপি, এগুলো কিন্তু গ্রীষ্মকালীন সবজি আবার উঠতে শুরু করেছে এবং সেই সবজির দামগুলো কিন্তু বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। আজকে ফুলকপি বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা কেজি দরে, মূলা 10 টাকা কেজি দরে, বাঁধাকপিও এরকম বেশ ভালো দামে বিক্রি হচ্ছে। আর এখানে করলা, পটল যেগুলো ছিল গত হাটে 18 থেকে 20 টাকা কেজি দরে, সেটা কিন্তু বেড়ে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে গত হাটের তুলনায় কিন্তু আজকে যে পাইকারি হাট, সে হাটে কিন্তু দামটা বেশ বেড়েছে। এবং এখানে কৃষক যেটি বলছে যে গত 2 হাটে তারা যে পরিমাণ লস দিয়েছেন, সে লসটা কিন্তু আস্তে আস্তে এখানে পূরণ হতে শুরু করেছে এবং তারা কিন্তু বেশ লাভের দিকে যাচ্ছে। আর এখানে পাইকাররা যেটা বলছেন যে গত 2 হাটে তারা এখানে কিনতে পারেননি, অর্থাৎ এখানে তাদের রমজানে ঈদ ছিল,
এবং লকডাউন বিভিন্ন কারণে কিন্তু তারা সবজি কিনতে আসেননি। সেক্ষেত্রে তারা কিন্তু ওগুলো শেষ করে তারা এখন সবজি কিনছেন এবং দেশে বিভিন্ন স্থানে কিন্তু সবজি পাঠাতে শুরু করেছেন। এই কারণে কিন্তু আজকে হাটটাতে দাম অনেকটা বেশি হয়েছে। এই দাম বেশি থেকে কৃষকও যেমন খুশি এবং ক্রেতারা যারা আসছেন দূর দূরান্ত থেকে তারাও মনে করছেন যে তারা এখান থেকে সবজি কিনে অন্য জায়গাতে গিয়ে কিন্তু তারা ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এখন যেটা আরেকটু বলতে হয় যে কৃষকরা কিন্তু নতুন বৃষ্টি হওয়ার কারণে তাদের ফসল আরও ভালো হতে শুরু করেছে এবং সামনের দিকে কিন্তু তারা অনেক সবজির এখানে সরবরাহ করতে পারবেন বলে আশা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ বগুড়ার মহাস্থান হাট থেকে ফারিয়া। বগুড়ার মহাস্থান হাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন। রাতে 2টি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান এবং চিংহাই শহরে ভূমিকম্পে 2 জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 18 জন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে শুক্রবার রাতের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে প্রায় 13,000 বাড়িঘর। স্থানীয় সময় রাত 1টা 50 6.4 মাত্রার প্রথম ভূকম্পনটি আঘাত হানে। এর মাত্র 14 মিনিট পর 7.4 মাত্রায় চিংহাই শহরে আবারও ভূমিকম্প হয়। এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। ভ্রমণ ভিসা নিয়ে কাজের সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো বাংলাদেশিরা প্রায়ই প্রতারণার শিকার হচ্ছেন। সময় সংবাদের কাছে এমন অভিযোগ করেছে বেশ কয়েকজন ভুক্তভোগী। এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। শিবলি আল সাদিকের রিপোর্ট। উন্নত জীবন গড়ার স্বপ্নে অনেকেই ভ্রমণ ভিসা নিয়ে কাজের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান, কিন্তু প্রতারণার ফাঁদে পড়েছেন বেশিরভাগই। মূলত সংযুক্ত আরব আমিরাতে পর্যটক হিসেবে প্রবেশ করার পর ভিসা পরিবর্তন করতে গিয়েই প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অসংখ্য প্রবাসী। আমার পাসপোর্টটাতে বিজনেস পাসপোর্ট করে দিবে বলে সে আমার থেকে এবং আমার এলাকার যে 4টা ছেলে আছে তাদের থেকে টোটালি 6 থেকে 7 লাখ টাকা নিয়েছে, যেটা ব্যাংকের মাধ্যমে। কাজ দেয় নাই, ও আমাদেরকে 2 মাসের মতন বসে রাখছে, খাওয়া দাওয়া দেয় নাই ঠিক মতন, কাজ কামও দেয় নাই। কাজ দিবে বলে কাজ দেয় না, ব্যাগ ট্যাগ রেখে দিছে, আমাদের রুম থেকে বাইর করে দিছে, আমরা রাস্তায় ঘুরছি। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগদানের কথা বলে নামসর্বস্ব বাংলাদেশি কিছু কনসালটেন্সির প্রতিষ্ঠান এবং দালাল চক্র হয়রানির পাশাপাশি অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের ফাঁদে পড়ে অসংখ্য যুবক এখন অবৈধ হয়ে পথে পথে ঘুরছেন। শুধু কারো কথা শুনে সে চলে আসতেছে ভিজিট ভিসায়, এসে এখানে সেখানে ঘুরতেছেন চাকরির জন্য। দেখা গেছে তাদের অনেক বৈরিতার পরিবেশে পড়তে হচ্ছে, তারা ভাষা জানে না, কাজ জানে না। ভ্রমণ ভিসায় অনভিজ্ঞরা কাজের সন্ধানে আমিরাত যাওয়ায় অনেক ক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয় না। তবে বিপুল অর্থ খরচ করে ভ্রমণ করা ব্যক্তিরাও দেশে ফিরতে রাজি হন না। আর এই সুযোগে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশিদের ফাঁদে ফেলে দালাল চক্র। এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের দুর্দশা লাঘবের আহ্বান ভুক্তভোগীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের বানানো অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রোজিনার বিরুদ্ধে মামলা ভুলে ভরা বলছেন আইনজ্ঞ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ে।